ওয়েলকাম টু উইকেন্ড সাসপেন্স। নমস্কার বন্ধুরা, উইকেন্ড সাসপেন্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটা হতে চলেছে আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার উপর। আশা করছি আপনারা সবাই এতে তুমুল ভয় পাবেন, তাই ভয় পাওয়ার সাক্ষী হতে এবং ভয় পাওয়ার সঙ্গী হতে ভিডিওটা পুরো দেখবেন। শুরু হচ্ছে আমার জীবনে সেই সত্যি ঘটনা। ঘটনাটা হলো আজ থেকে 5 বছর আগেকার। আমি নিজের পরিবারের সাথে পুরী বেড়াতে গিয়েছিলাম। এর আগে আমি জীবনে কোথাও বেড়াতে যাইনি। তার কারণ সম্ভবত আমার বাবার খারাপ অবস্থা। তখন আমার বাবা বিশেষ সেরকম কিছু কাজ করতেন না, সেই জন্য আমার ঘোরার ঠিকানার মধ্যে ছিল আমার মাসির বাড়ি, আমার পিসির বাড়ি এবং আমার মামার বাড়ি। এই গণ্ডির বাইরে আমি এর আগে জীবনে যাইনি। তাই প্রথমবার যখন পুরী যাওয়ার কথা উঠল, সবথেকে বেশি খুশি আমি হয়েছিলাম। তার কারণ বন্ধুদের মুখে অনেক শুনেছি পুরীতে নাকি সমুদ্র, জল, অনেক কিছুই আছে। তাই বেশি দেরি না করে আমার বাবা টিকিট কেটে ফেলল এবং আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনটা আমাদের রাতেই ছিল, যেমন সবার হয়। সকালে নেমে পড়লাম পুরী স্টেশনে, ওখান থেকে স্বর্গদ্বারে এলাম। তবে আজ অবধি আমি বাইরে কোথাও থাকিনি। সম্ভবত আমি নিজের ঘর এবং মামার বাড়ি থেকে বেশি থেকেছি। তো জীবনে কোনো দিন হোটেলে থাকা হয়নি। জীবনে প্রথমবার আমি হোটেলে থাকব, এমন কথা মাথায় আসতেই আমার মাথা যেন আলাদাই একটা অনুভূতি সৃষ্টি হলো। এই অনুভূতিটা একটা অস্বাভাবিক অনুভূতি। স্বর্গদ্বার থেকে প্রায় 15 মিনিটের দূরত্বে ছিল আমাদের হোটেলটা। হোটেলটা একটু গা ছমছমে ছিল, কারণ ওই এলাকায় কোনো সেরাম হোটেল ছিল না। আছে দু একটা বস্তি বাড়ি আর ওই একটা মাত্র হোটেল। তো আমরা সেই হোটেলে গিয়ে উঠলাম। আমাদের দুতলায় রুম দেওয়া হলো এবং একতলাতে একটা রুম এবং বাকি সব রুম 4তলাতে। আমি ভাবলাম 3তলাতে কোনো রুম দেওয়া হলো না। আমি অত ভেবে চিনতে কিছু লাভ নেই, সেই জন্য আমি, বাবা, মা এবং দাদা আমরা 4 জনে মিলে পুরীর মন্দির দেখতে চলে গেলাম। পুরীর মন্দির দেখে এসে আমরা দেখলাম সমুদ্র, এবং সমুদ্র স্নান সেরে রাতে বিচ মার্কেটে ঘুরে যখন ঘরে আসলাম, তখন একটা আলাদাই গা ছমছমে অনুভূতি। কারণ সেখানে বেশিরভাগ ল্যাম্পপোস্ট বা স্ট্রিট ল্যাম্প বলে কিছু ছিল না। জায়গাটা খুবই গা ছমছমে এবং খুবই ভয়ঙ্কর লাগছিল। ওই সব কথা তোয়াক্কা আমি সেরকম একটা করতাম না। আমার দাদা একটু বেশি ভীতু ছিল, সে একটু হলেও ভয় পেত। সেই জন্য সে ওই জায়গাটাতে একটু ভয় ভয় পেয়ে এলো। এবং যখন আমরা হোটেলে এলাম, আমার একটু আশ্চর্য বোধ হলো, কারণ যখন আমরা 3তলা থেকে 4তলায় গেছি, তখন কিন্তু 3তলাটা পুরো ফাঁকা আর অন্ধকার। কিন্তু তাও আমার মন যেন বলছিল যে ওখানে কেউ না কেউ তো আছে। আমি অত তোয়াক্কা না করে উপরে চলে এলাম। আসলে আমরা 4 জনে গেছিলাম না, আমাদের সাথে আরও অনেকে ছিল, সেই জন্য অনেক রুম ভাড়া নেওয়া হয়েছিল। নিচের তলায় 3টে, 2তলায় 4টে, আর 3তলাটা আমাদের দেওয়া হয়নি, সেই জন্য 4তলায় আরও 2টো। আমি, আমার দাদা, আমরা দুজন একসাথে শুয়েছিলাম, সেই জন্য আমাদের দুজনের একটা রুম। আর সম্ভবত আমি সেই রাতে শুয়েই পড়েছিলাম। আমার ঘুমটা নিজে থেকেই চলে এসেছিল, কারণ সারাদিনে এত খাটাখাটনি হয়েছে না, সেই জন্য আমি ওই দিন রাতে ঘুমিয়েই পড়েছিলাম। আমার দাদা দেখি হঠাৎ আমাকে ডাকছে। আমি উঠে দেখলাম, বললাম কী হয়েছে তোর? আমার দাদা উত্তর দিল, আমার না ঠিক ভালো লাগছে না এখানে, কিরম একটা বদ্ধ বদ্ধ লাগছে। আমি বলি, ওসব তোর মনের ভুল, তুই ঘুমিয়ে পড়। বেশি কিছু না ভেবে আমার দাদা বলে, তুই ঠিকই বলছিস, সম্ভবত ঘুমিয়েই পড়ি। বলে দাদা ঘুমিয়ে পড়ল। আমি আমার ফোন খুলে ঘড়িটা দেখলাম, ঘড়িতে দেখি 2টো বাজে। এমন সময় আমি ভাবি যে ঠিক আছে, 2টোই তো বাজে, রাত্রি অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়াটাই ভালো। বলে যখন ঘুমাতে গেলাম, আমার আর চোখে ঘুম নেই। এমন সময় দেখি আমার দাদা হঠাৎ ভয় পেয়ে আবার উঠে পড়ল। আমি বললাম, কী রে, কী হলো তোর? আমার দাদা উত্তর দিল, জানি না রে ভাই, আমার খুব গা ছমছম করছে, এক্ষুনি মায়ের কাছে যাবি? আমি বলি, ধুর বোকা, তুই এত ভীতু কেন রে? তুই এখন বসে থাক, আমি যাচ্ছি নিচে, তুই এখানে বসে থাক। আমার দাদা একটু ভয় পেল, কিন্তু তারপর সব ঠিকই হয়ে গেল। আমিও আর নিচে গেলাম না, আমি জল নিয়ে এলাম ওর জন্য, আর ওকে দিয়ে নিজে খেয়ে আবার শুয়ে পড়লাম। এমন সময় হঠাৎ দেখি কিছু একটা পড়ার শব্দ হলো, আমার অবস্থা খারাপ হয়ে গেল। এমন সময় দেখি আমার দাদাও খুব ভয় পেয়ে গেছে। হঠাৎ আমরা উঠে দেখি নিচে একটা বড় মতো ইঁট পড়ে গেছে। আমরা একটু অস্বাভাবিক মনে হলো, তার কারণ এত রাতে এত বড় ইঁট কোথা থেকে? আমরা অতটা তোয়াক্কা না করে আমি নিচে গেলাম, আমার দাদা তখনও উপরে। আমার দাদা
তখন বলল, দেখ ভাই, আমার কিন্তু এখানে খুব গা ছমছম করছে, আমার মনে হচ্ছে নিচে যাওয়াটাই ভালো। আমি বলি, গা ছমছম করছে বললেই হলো, বাবা মা এখন ঘুমাচ্ছে, আর এখন তুই নিচে গিয়ে করবিটাই বা কি? তখন আমার একটু সন্দেহ হলো যে ইঁটটা এলো কোথা থেকে। অত তোয়াক্কা না করে আমরা ঘরের সব কটা লাইট জ্বেলে শোয়ার ডিসিশন নিলাম এবং ঘরের লাইট জ্বেলে শুলাম। তখন দেখি আমার দাদা বলছে, ভাই আমার কিন্তু খুব ভয় করছে। আমার দাদাকে শান্ত করিয়ে আমি একটু বাইরে গেলাম। অ্যাকচুয়ালি আমি রাত থেকে কিছু খাইনি, সেই জন্য আমার খুব মাথা ঘুরছিল এবং আমি একটু ওয়াশরুমেও গেছিলাম। এবং দাদা ঘরে এসে দেখি যে দাদা বিছনার উপর জুবুথু হয়ে বসে আছে। দাদা বলছে, ভাই আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। আমি বললাম, কেন? বলে, বিছনার নিচে থেকে কর্মর শব্দ হচ্ছে। আমি নিচে ঝুঁকে দেখলাম বিছনার নিচে একটা ইঁদুর। এমন সময় আমি একটু হাসলাম। দাদাকে বললাম, তাহলে ইঁদুরকে ভয় পেয়ে গেলি? আমার দাদা তখন ভয়তে যা অবস্থা, আমার দাদা কিছু বলতে পারছে না। তার কারণ হচ্ছে আমার দাদা শুরু থেকে এই জায়গাটাকে অনেকটা ভয় পেয়ে গেছে এবং আমি একটু হলেও সাহসী ছিলাম ওর থেকে। আমিও নিজেকে সামলে রেখেছিলাম। হাজার হোক, আমারই তো দাদা। এবং দাদাকে শুতে বলে আমিও শুয়ে পড়লাম। দেখি দাদা 2 মিনিট পরেই ঘুমিয়ে পড়লো। এতক্ষণ ধরে যে ভয় পাচ্ছিল সে যে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এটা আমি ভাবতে পারিনি। আমিও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হলো যে ঘুমানোর আগে একটু মোবাইল দেখলে কোনো ক্ষতি হবে না। সেই তো এত রাত অবধি জেগে নিয়েছি, আর যদি 15 মিনিট দেখি। এমন সময় মোবাইল হাতে তুলে দেখি আমার মোবাইলের চার্জ 15%। আমি তখন ভাবি, আজকে আর মোবাইলের চার্জ দেওয়াটা হয়নি। আমি তখন নিচের ঘর থেকে মোবাইলের চার্জার আনতে গেছি। আমি জানতাম যে মা ঘুমিয়ে পড়েছে। তখন আমি সিঁড়িতে নামছি। এমন সময় 3 তলাটা যখন এলো, আমার গাটা যেন একটা আলাদাই ছমছম করে উঠলো। 3 তলায় কোথাও কোনো আলো নেই, খালি একটা সাদা রঙের পর্দা উঠছে। আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম যে এটা কোনো অশরীরই, কিন্তু তারপরে দেখি এটা জানলার পর্দা। তখন নিজেকে একটু সান্ত্বনা দিয়ে আবার নিচের দিকে নামলাম। নিচের দিকে নামতে নামতে আমি দেখলাম যে কোনো কিছু হয়নি। আমি নিজের মায়ের ঘরে গেলাম এবং মাকে বললাম, মা আমার চার্জারটা আমার কোন ব্যাগে রেখেছো বলো তো? আমার মা ঘুম থেকে উঠে বলে যে সবুজ ব্যাগের 3 নম্বর চেনে তো রেখেছিলাম সম্ভবত, তুই খুলে দেখ। আর সেখান থেকেই পাওয়া গেল। এমন সময় আমি আবার উপরে গেলাম, আর তখন দেখি ওই সাদা চাদরটাই আর নেই। তখন রাত অনেক হয়েছিল, সেই জন্য ভাবলাম হতে পারে আমার চোখের কোনো ভুল। সেই জন্য আমি অতটা খেয়াল করিনি। আবার উপরে উঠে গেলাম। 2টো থেকে তখন 2:20 নেমেছে ঘটির কাঁটা। আমি 3টে অবধি মোবাইল দেখলাম। 3টে অবধি মোবাইল দেখে ফোনটা চার্জে লাগিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে আমার যেন একটা আলাদাই অনুভূতি হলো। আমি বুঝতে পারলাম না আমি কি দেখলাম। আর যখন ঘুম থেকে উঠি তখন সকাল 9টা বাজে। আবার চারদিকে ঘুরতে গেলাম। এবার সাইট সিন করতে গেলাম গুপ্ত বৃন্দাবন এবং আরও বিভিন্ন সাইট সিন। গুপ্ত বৃন্দাবন পুরীর একটি খুবই সুন্দর একটা বাগান মতো, যেখানে জগন্নাথ দেবের অনেক রকমের মূর্তি আছে এবং ওই জায়গাটা পুরোটাই একটি বৃন্দাবনের সেট মতো তৈরি করা হয়েছে। তো ওখান থেকে আসার পরে আমার মনে একটু পজিটিভ ভাইব এসেছিলো। তার কারণ আমি অনেকক্ষণ ধরেই একটা জিনিস নিয়ে ভাবছিলাম যে ওই রাতে কালকে কী দেখলাম, কিন্তু গুপ্ত বৃন্দাবনে যাওয়ার পরে আমার মন থেকে সব ওই ভাবনাই দূর হয়ে গেল। এমন সময় আমরা আবার হোটেলে ফিরলাম। আজকে রাতে আর স্বর্গদ্বারে যাইনি, তার কারণ আমাদের পা প্রচণ্ড ব্যথা করছিল। রাত 8টার সময় হোটেলের নিচের তলায় ডিনার সেরে যখন আবার হোটেলের 4 তলায় উঠছি, এমন সময় যেন আমার আবার ভয় পেল যে ওই 3 তলার রুমটায় কি সত্যিই কিছু আছে। আমি বেশি চিন্তাভাবনা না করে আবার উপরে উঠে শুয়ে পড়লাম। কালকে রাতের মতো আজকে রাতে সেরকম কিছু একটা হলো না, কিন্তু সেই যে একটা ভয় যেটা আমার মনে ডানা মেরেছিল, আমি তার পরদিনই হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, আপনি 3 তলার রুমটা দেননি কেন? আর হোটেল ম্যানেজার বলল, 3 তলার রুমটা এখনও মেনটেনেন্স হয়নি, ওখানে অনেক ময়লা ধুলো, সেই জন্য আমি আপনাদের 4 তলার রুম দিয়েছি। আমি বুঝতে পারলাম হোটেল ম্যানেজার কিছু একটা লুকাচ্ছে। আমি লোকাল কারোর কাছ থেকে জানার জন্য হোটেল থেকে বেরোলাম এবং লোকালে গিয়ে জানতে পারলাম ওখানে এক সময় একটা জোড়া এসেছিল, সেটা অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিলো। সেই কাপেলটা দুজনের একটুখানি আলাদা রকম ছিল, কেননা মেয়েটা একটু অ্যাবনর্মাল টাইপের ছিল।
সেই জন্য সেই কাপেলের যে ছেলেটা ছিল সে তাকে ছেড়ে চলে যায় এবং মেয়েটি সেই ফ্রাস্ট্রেশনে সেখানে আত্মহত্যা করে এবং সেই মেয়েটির আত্মা নাকি এখনও ওই রুমে ঘোরাঘুরি করে। আমার মায়েরা সেদিনকে অন্য সাইড সিনে গেল, আমি সেদিন যাই জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে যাওয়ার একটা কারণ হলো আমার নিজের ভয় থেকে বেরোতে হবে এবং জগন্নাথ মন্দিরের থেকে ভালো জায়গা আর কোথাও ছিল না। আমি শুরুতেই অনেক ভয় পাচ্ছিলাম। ওখানে গিয়ে একটু পজিটিভ ভাইব নিয়ে আমি যখন আবার হোটেলে ফিরি তখন দেখি হোটেল ম্যানেজার 3 তলার ওই রুমটা পরিষ্কার করছে। আমি হোটেল ম্যানেজারের কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম, এই রুমটা তোমরা আজ পরিষ্কার করছো কেন? হোটেল ম্যানেজার একটু ভয় এবং লজ্জায় আমার কাছে বলল যে এইখানে একটি মেয়ে আত্মহত্যা করেছিল, আপনারা সম্ভবত তাকে দেখেছেন বলে আমার মনে হয়। তখন আমি বললাম, হ্যাঁ, আমি আগের দিনকে একটা সাদা রঙের ড্রেস দেখেছিলাম এখানে উঠছে। তখন হোটেল ম্যানেজার আমাকে রেকমেন্ড করলো যে এখানে আপনার না থাকাই ভালো, তার কারণ এখানে অনেক অশরীরী আত্মার প্রবেশ আছে এবং ওই মেয়েটিও এখানেই আছে। আপনারা যদি এখান থেকে না যান আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে। আমি একটু ভেবে আশ্চর্য হলাম যে হোটেল ম্যানেজার এমন কথা আমাকে বলছে। তখন আমি আমার মাকে পুরো ঘটনাটাই বললাম এবং মা ওই দিনকে আমাদের হোটেল চেঞ্জ করলো এবং তারপর থেকে পুরীটা আমরা ভালোই ঘুরেছি। কিন্তু এর সাথেও একটি ঘটনা জড়িয়ে আছে যেটা আমাদের ঘরে আসার পরে আমাদেরকে দেখতে হয়েছে। আমার দাদা যে চা কোম্পানির সুপারভাইজার, সে কাজ করতে যেত আমাদেরই বাড়ির কিছুটা দূরে, কিন্তু ওখানে যাওয়ার সময় আমার দাদার গায়ে যেন সে একটা দাগ হয়ে যেত। রোজ যখন সেখানে কাজ করতে যেত আমার দাদার গায়ে কিরম একটা কালশিটের মতো পড়ে যেত। আমরা সেটা নিয়ে অনেক রকমের চিন্তা ভাবনা করতাম যে এটা কেন হয় এবং কিভাবে হয়। হঠাৎ দেখি যে একদিন দাদার শরীর অনেক অসুস্থ হয়ে গেছে। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি দাদাকে, কিন্তু কোনো ডাক্তারই সেই জ্বরটা ধরতে পারছে না। দাদার দেহ যেন আগুনে পুড়ছে এমন মনে হচ্ছে, মানে সে একটা আলাদাই গায়ের তাপমাত্রা আছে। দাদাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম ওষুধ দাদার উপর প্রয়োগ করা হয়েছে, কিন্তু তাও দাদার কোনো রকমের সুস্থতা মানে সেই ভালো হচ্ছিল না ব্যাপারটা। তারপর আমার মা শেষে দাদাকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রসাদ খাওয়ায় যাতে দাদার দেহের ওই কালশিটের দাগগুলো চলে যায়। কিন্তু দাদার যে শরীর খারাপ ওটা এখনও সারছিল না। দাদার যেন গায়ে প্রচুর জ্বর, দাদার গায়ে হাত দিলে হাত দেওয়া যাচ্ছিল না, এত জ্বর। দাদার এরম অবস্থা দেখে আমিও খুব কষ্ট পাচ্ছিলাম। মা বাবা তো পাবেই, তাদেরই তো ছেলে। এমন সময় আমার মা আমার দাদাকে চিত্রিগঞ্জ কালীবাড়িতে নিয়ে যায়, যেখানে তাকে জল দিয়ে অভিষেক করানো হয় এবং গঙ্গা জল দিয়ে ধোয়া হয়। তারপরে জানি না দাদার শরীর ঠিকঠাক হতে থাকে আস্তে আস্তে। কিছুদিন যাওয়ার পরে দাদার শরীর পুরোপুরি ঠিক হয়ে যায় এবং আমার দাদা সুস্থ হয়ে যায়। এমন সময় আমার দাদা বলছিল যে যখন আমি অসুস্থ ছিলাম আমার যে অভিজ্ঞতাটা হচ্ছিল, আমার যেন মনে হচ্ছিল আমার গা কেউ আঁকড়ে ধরে আছে, কেউ যেন চেপে আছে। এখন যখন আমি সুস্থ আমার সেই ব্যাপারটা আর নেই। তারপর থেকে আমার দাদা যেরকম রোজ কাজে যেত সেরকমভাবেই কাজে যায়। আর আজ থেকে প্রায় 5 বছর আগে, মানে এখন 5 বছর কেটে গেছে, দাদা সেরকম আর কালশিটের দাগও পড়ে না আর অন্যরকম আর কিছু হয়ও না। আর যে ভৌতিক যে ব্যাপারটা ওটা দাদার মধ্যে থেকে আস্তে আস্তে একটু কমে গেছে। যেমন শুরুর দিকে দাদা খুব ভয়ে ভয়ে কাজে যেত, এখন সেরকম আর ভয়ে ভয়ে কাজে যায় না। পুরীতে বেড়াতে গিয়ে এরম যে একটা অভিজ্ঞতা আমার জীবনে ঘটবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আর সম্ভবত পুরীতে যাওয়াটা যেমন ভালো লেগেছে আমার, সেরকম একটা খুব ভয়ের অভিজ্ঞতাও আমার জীবনে দিয়ে গেছে। আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের জীবনে যদি কোনো ভৌতিক ঘটনা থাকে তাহলে সেটা আমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া ইমেলে আমাদেরকে মেল করে পাঠাতে পারেন। এবং আমাদের এই ভিডিওতে অনেক রকমের ভুল ছিল, আশা করছি সেই ভুলগুলো আপনারা ক্ষমা করে দেবেন। কিছু বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে যেগুলো আপনাদের ভিডিও দেখতে একটু সমস্যা করেছে, কিন্তু আশা করছি আপনারা ভিডিওটা মজা পেয়েছেন এবং যা যা ভুল হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা নেক্সট ভিডিও থেকে সেটা শুধরানোর চেষ্টা করব। নমস্কার।